নমস্কার বন্ধুরা, একটি নতুন এডুকেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাকে গত কয়েকদিন থেকে কিছু ছাত্রছাত্রী নেট সেটের উপর একটি ভিডিও বানাতে বলেছিল। আমি এর আগে কিছুদিন নেট সেট পড়িয়েওছি, নেট সেটের উপরে কিছু পড়িয়েছি, কিন্তু তারপরে সেটা এখন বন্ধ রেখেছি বিভিন্ন কারণে। আচ্ছা, আজকে আমরা নেট সেট পরীক্ষার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা স্টেট যে পরীক্ষাটা হয়, রাজ্যের যে পরীক্ষাটা হয় স্টেট এলিজিবিলিটি টেস্ট, তার ফার্স্ট পেপারে কীভাবে স্ট্র্যাটেজি বা হাউ টু প্রিপেয়ার এইগুলো নিয়ে আলোচনা করব, কীভাবে প্রস্তুতি নিতে হয়। তো আমরা জানি যে ফার্স্ট পেপারটা অ্যাক্রস দ্য সাবজেক্ট একই থাকে, অর্থাৎ আর্টস বা হিউম্যানিটিসের সমস্ত ছাত্রদের জন্য বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল আসবে না, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, না ভূগোল অনেক সময় জিওগ্রাফিতে চলে যায় অনেক সময়। তো এই সমস্ত সাবজেক্টের জন্য একটাই পরীক্ষা হয়, ফার্স্ট পেপারটা কমন পেপার থাকে। এবার আমরা কিভাবে এটাতে প্রস্তুতি নেব? এবার আমরা জানি যে যখনই কোনো ব্রড বেস পরীক্ষা হয় তার সিলেবাসটা একটু ব্রড হয়। এবার কীভাবে প্রস্তুতি নেব, এটার জন্য অবশ্যই সবার কাছে একটা টেক্সট বই থাকতে হবে ফার্স্ট পেপারে। তো বাজারে ভালো ভালো ফার্স্ট পেপারের টেক্সট বই পাওয়া যায়। আমি যখন 2015 সালে আমি যখন জিআরএফ পাই, 15 ডিসেম্বরে ইউজিসি নেট জিআরএফটা পাই, তখন পরীক্ষার প্যাটার্ন একদম আলাদা ছিল। তখন আমাদের 3টে পরীক্ষা হতো, মানে 3টা পেপার হতো, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার। এখন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, এখন 2টো পেপার এসছে, কিন্তু ফার্স্ট পেপারটা কমনই আছে। এবং এখন পর্যন্ত মাল্টিপল চয়েস আছে এবং নেগেটিভ মার্কিং নেই, এই জায়গাটা কমন আছে। তো আমরা যদি ডাইরেক্ট চলে আসি যে কীভাবে আমরা প্রস্তুতি নেব সেই জায়গাটায়, তো যে কোনো একটা বই তোমার কাছে থাকা উচিত, তোমার বা তোমাদের কাছে থাকা উচিত। আমি এই বইটা ইউজ করেছিলাম, উপকার্সের, যেটা ডক্টর কে কৌটিল্য লিখেছিলেন। সেই বইটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং যথেষ্ট ভালো বই ছিল। আমি এই বইটা ইউজ করেছিলাম, একটাই বই ছিল আমার কাছে। আর এখন শুনছি, আমি বইটা দেখিনি, অনেকে মদনলাল বলে একজন লেখকের বইয়ের কথা বলছে যে এই বইটা নাকি আধুনিক যে সিলেবাসটা আছে, নতুন যে সিলেবাস আছে সেটাকে সম্পৃক্ত করে সেটার সাথে দেখে বানানো, ওটার উপর বেস করে। তো তোমাদেরকে দেখে নিতে লাগবে যে বাজারে কোন বইটা ভালো। সেটা তোমরা পিয়ার যারা ইমিডিয়েট, যারা 1-2 বছর আগে পাস করেছে তাদের সাথে যোগাযোগ করতে পারো, বা দুটো বই কম্পেয়ার করতে পারো কলেজ স্ট্রিটে গিয়ে, বা যেখান থেকে তুমি বই কিনছো ভালো করে সিলেবাসটার সাথে মিলিয়ে নিয়ে। এটা হচ্ছে একটা বই। আর একটা বই আমার মনে হয় যথেষ্ট। কারো যদি আর্থিক অবস্থা একটু ভালো থাকে সে আরও একটা বই, দুটো বই করতে পারো। এবার কিভাবে প্রস্তুতি নেব সেই জায়গাটা যদি আসে, তাহলে এখানে দেখব দুটো জিনিস আছে এইখানে, মানে ফার্স্ট পেপারে। একটা হচ্ছে পড়ে বোঝার জায়গা আছে, আর একটা হচ্ছে প্র্যাকটিস করার জায়গা আছে, অর্থাৎ ম্যাথ, রিজনিং, জিআই, এই জায়গাগুলো আছে। এবং সাধারণত দেখা যায় যে আর্টসের স্টুডেন্টরা এই জায়গাটাতে মানে ভালো স্কোর করতে পারে না। অনেকে এটাই বলে যে আমি অঙ্কগুলো করতে পারছি না বা টাইমে করতে পারছি না, এই সমস্যাটা আর্টসের স্টুডেন্টদের থাকে। তাহলে আমরা একটা জিনিস করব, যেটা হচ্ছে পড়ার বেস, অর্থাৎ টিচিং অ্যাপটিটিউড, কীভাবে পড়াতে হয়, এই জিনিসগুলো যে পড়বো সেইগুলো আমরা টেক্সট বই পড়ে নেব, ভালো করে টেক্সট বই পড়বো। সেইখান থেকে ধরো ফার্স্ট পেপার যে বইটা আছে সেই বইয়ের যে সিলেবাস আছে সেটা আমি পড়লাম। এবার পড়ে হয়তো ওখানে একটু ছোট ছোট করে আছে, হয়তো কোনো একটা জিনিস আমার মনে হচ্ছে যে এইটা একটু বেশি ডিটেলসে আমার জানা দরকার, তাহলে সেই টপিকটা আমি আরও কোনো বই থেকে পড়লাম। এবার টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ মেথোডোলজি, কম্পিউটার বেস পড়া। এবার কম্পিউটার তো কোনো শেষ নেই, কম্পিউটার তো অনেক পড়া আছে, মানে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির পড়া, সেইগুলো আমাকে জানতে হবে। রিসার্চ মেথোডোলজি, যারা নেট সেট পড়ছো তারা অনেকে রিসার্চের জন্য তৈরি হচ্ছ বা হয়তো বিশ্ববিদ্যালয়ের সাথে কানেক্টেড, তো ইউনিভার্সিটিতে দেখবে রিসার্চ মেথোডোলজির উপর বই পাওয়া যায়। তো সেইখান থেকে কোনো একটা বই, আরেকটা বই যদি তুমি মনে করো যে না এটাতে আমি ওটা বেশি করে পড়বো, তাহলে রিসার্চ মেথোডোলজির বইটা নিয়ে তুমি ওখানে পড়ো। এটা গেল। সেরকম এনভায়রনমেন্টের যে জায়গাটা, আমার নিজের যে জায়গাটা কষ্ট মনে হতো বা অসুবিধা মনে হতো সেটা ছিল এনভায়রনমেন্ট। আচ্ছা, এই এনভায়রনমেন্টের জায়গাটা বলার আগে একটা জিনিস বলে নিই, নেট সেটে কিন্তু ফার্স্ট পেপারটাতেই বেশি স্কোর করার টার্গেট রাখতে লাগবে। যদি তোমাকে জিআরএফ পেতে হয় ফার্স্ট পেপারটাতে অ্যাটলিস্ট 75-80% স্কোর করতে হবে, এবং এটা কিন্তু একটু পরিশ্রম করলে করা যায়। আমি যেবার জিআরএফ পেয়েছিলাম সেবার আমি সম্ভবত 76% বা 78% এইরকম পেয়েছিলাম, অর্থাৎ আমাদের সময় 50টার মধ্যে আমার বোধহয় 38টা বা 39টা ঠিক হয়েছিল। ফার্স্ট পেপারে কিন্তু এই স্কোরিংয়ের অপরচুনিটিটা আছে। ভালো করে পড়তে লাগবে, ভালো করে যদি পড়ো তুমি
তাহলে এখানে কি কি আছে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। যেইগুলো পড়ার ব্যাপার, যেমন পলিটি আছে, ধরো কেউ বাংলার স্টুডেন্ট, সেখানে দেখবে কমন পলিটি আছে, অর্থাৎ রাষ্ট্রপতি কাদেরকে নির্বাচন করে, রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন, এইরকম যে পলিটিক্স কোশ্চেন। এবার তোমার যদি এটা যথেষ্ট না মনে হয়, তাহলে তুমি ভারতের শাসন ব্যবস্থা, রাজনীতির যে অংশগুলো আছে পলিটিক্যাল সায়েন্সের বইয়ের, সেই রকম অন্য একটা বই কিনে নাও, নিয়ে সেটা পড়ো। মানে আমি এটা প্রথমটাতে আমি কঠিনগুলো বলছি, যেটা আরও বই কিনে আরও ডিপতে পড়া যেত। তাহলে পলিটি আছে, পলিটি গেল, কম্পিউটার আছে, কম্পিউটার গেল, কম্পিউটারটা পড়লে। হ্যাঁ, এনভায়রনমেন্টটা যেটা হচ্ছে, এনভায়রনমেন্টে বোঝা যায় না যে এক্স্যাক্টলি কতটা বড় সিলেবাস। এনভায়রনমেন্টের সিলেবাসের কোনো শেষ নেই। এইখানে আমার মনে হয় এইখানে অত মাথা নষ্ট করে লাভ নেই। এনভায়রনমেন্টের থেকে 4টা বা 5টা কোশ্চেন আসবে, যদি তুমি 2-3টা করতে পারো ভালো, না পারলেও মাথা নষ্ট করে লাভ নেই ওখানে। এর জন্য তোমাকে করা উচিত যে টেক্সট বইটা আছে সেটা পড়ে নাও, এনভায়রনমেন্টের বেসিক ধারণা করে নাও। প্রতিদিন খবরের কাগজ পড়ো। খবরের কাগজ তো এমনি যে কোনো স্টুডেন্টকে পড়া উচিত, আমি বারবার বলি, অনেক ছোট থেকে বলি। এবার যদি তোমার অভ্যাস নাও থাকে তাহলে এখন থেকে পড়া শুরু করে দাও। যখন খবরের কাগজ পড়বে, খবরের কাগজের মধ্যে নেট সেটের রিলেটেডও কিছু খবর পাবে। কীভাবে পাবে আমি সেটা বলছি, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। খবরের কাগজ পড়ার কায়দা জানতে হবে। একটা হচ্ছে দেখবে, ধরো খবরের কাগজ পড়লে মাঝে মাঝে দেখবে উচ্চশিক্ষার উপরে ভারতে গবেষণা কেমন চলছে না চলছে, ইউজিসি কী রেগুলেশন আছে, এই ধরনের খবর পাবে। সেই খবরটা ভালো করে পড়ো। সেইখানে দেখবে যদি তুমি ডিটেলসে পড়ো, দেখবে কোনো কমিটির নাম পাবে, যে অমুক সালে এই কমিটিটা হয়েছিল, সেই কমিটিকে কী রেকমেন্ডেশন করেছিল, সেই রেকমেন্ডেশনগুলো ফলো করা হয়েছে কি হয়নি, ইত্যাদি। তুমি ওটা নোট করো, কারণ অনেক সময় কমিটির নাম আসে, যে কোন কমিটি কী জিনিস বলেছিল, ওই রিলেটেড কী কী ঘটনা হয়েছিল। তারপরে তুমি এই উচ্চশিক্ষার খবরগুলো, ন্যাক রিলেটেড খবর পাবে। তারপরে তুমি হচ্ছে এরকম এডুকেশনাল ইনস্টিটিউশনের খবর পাবে। তারপরে অ্যাফিলিয়েশনের খবর পাবে। এই যে যেমন গতকালই সম্ভবত ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়া হয়েছে। এই ধরনের খবরগুলো কিন্তু উচ্চশিক্ষার মধ্যে পড়বে, এবং এগুলো কিন্তু আসতেও পারে পরীক্ষায়, বা তোমার ওভারঅল জেনারেল নলেজটাকে ব্রড করবে। তাহলে এটা তুমি এইভাবে এখানে শর্ট করলে। আরেকটা খবর পাবে, যে দেখবে প্রত্যেকটা খবর পেপারের একটা এনভায়রনমেন্ট সেকশনের কিছু খবর থাকে, পরিবেশ নিয়ে কিছু খবর করে ওরা, কিছু কিছু খবর। যেমন আমি যখন হিন্দু পড়ি, হিন্দুতে একটা এনভায়রনমেন্ট সেকশন থাকে, সেখান থেকে খবর থাকে, কোনো নতুন প্রাণী আবিষ্কার, কোনো গাছ আবিষ্কার, আর মানে খুঁজে করা, কোনো নামকরণ করা, এই ধরনের জিনিস। এই খবরগুলো একটু ডিটেলসে পড়ো, বা এনভায়রনমেন্টের প্রেডিকশন করা, এইগুলো পড়লে তোমার ব্রড আন্ডারস্ট্যান্ডিংটা বড় হবে। এটা এইবার যেই জায়গাটা তোমার স্কোরিং সবচেয়ে, সেই জায়গাগুলো হচ্ছে একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন কি, একটা আনসিন থাকে, সেই আনসিন থেকে অ্যান্সার করতে লাগে। তো এটা তুমি মানে এটার জন্য তোমার পড়ার কোনো দরকারই নেই আমি মনে করি, কারণ তুমি এটা তো কমন পড়বে না। এটা তোমার যদি বেসিক ইংরেজিটা ঠিক থাকে এবং তুমি যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, তাহলে তুমি এটা করতে পারবে। ওই আনসিনটা পড়ে নিচে যে উত্তর আছে সেটা লিখতে লাগবে। এইখানে 5-এ পাস স্কোর করা কোনো ব্যাপারই না, এই জিনিসটা মাথায় রাখতে লাগবে। মানে এখানে 5-এ 4 হলেই সেটাই আমার মনে হয় একটু নেগেটিভ স্কোর, উইদাউট না পড়ে। এটা তোমাকে যেটা করতে লাগবে, তোমাকে রিজনিংগুলো শিখতে লাগবে। ম্যাথামেটিক্যাল যে রিজনিং, সিরিজ আছে, কোডিং আছে, রিলেশনশিপ, এজ, অ্যানালজি, ক্লাসিফিকেশন, এইগুলো তোমাকে লাগাতার প্র্যাকটিস করতে লাগবে। বই দেখে প্র্যাকটিস করতে লাগবে, শিখতে লাগবে মেথডটা। গ্রুপ স্টাডি হলে ভালো হয়, হোস্টেলে থাকলে ভালো হয়, যেখানে তোমার মানে ডাইভার্স গ্রুপের স্টুডেন্ট আছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বা এরকম সায়েন্সেরও 1-2 জন থাকতে পারে, হয়তো তোমার পরিচিত আছে, তাকে তুমি একটা জায়গায় আটকে গেলে তাকে জিজ্ঞাসা করলে। যেমন আমরা যখন যাদবপুর ইউনিভার্সিটি হোস্টেলে থাকতাম, যাদবপুরের সায়েন্সের যারা স্টুডেন্ট, যারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তারা সিজিএল এই ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিত, তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্সটা বোঝার জন্য মাঝে মাঝেই আমাকে বলতো যে ভাই এটা কী হবে রে, এটা বলতো। এই রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটা কি, এটা বলতো। আবার আমার যদি কখনো মনে হতো যে এটা আমি পাচ্ছি না, একবার একটু জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এই অঙ্কটা আমি বুঝতে পারছি না কেন, অর্ধেক করতে পারছি তারপরে পারছি না। ও বলে এইটা এই গ্রুপ স্টাডিজটা খুব ভালো, মানে বন্ধুদের থেকে শেখা। এবং এইটাও কিন্তু আমরা হোস্টেলে যখন খেতে বসতাম, খাওয়ার সময় কিন্তু পড়া, এবার একটু বেশি বেশি মনে হবে। অন্য কিছু হতো, কিন্তু হঠাৎ হয়তো এরকম কেউ বললো আচ্ছা খাওয়ার পর একটু দেখা করিস তো, একটা জিনিস জিজ্ঞাসা করবো। এটা হচ্ছে অন্য গ্রুপের স্টুডেন্টের কথা বলছি, যারা সায়েন্সে, যারা এগুলো নেট সেট পড়ছি না, তারাও কিন্তু এইটা জিজ্ঞাসা করতো। তো এই জিনিসটা যদি তোমাদের বন্ধু সার্কেল থাকে, তাদের সাথে বসো, একসাথে বসে আলোচনা করো, তাহলে ওটা আরও ভালো হবে। এরপরে করো ওই বিষয়গুলোর উপর আজকালকার দিনে জ্ঞান, যেটা হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ নলেজ হয়েছে, জ্ঞানের গণতন্ত্রীকরণ হয়েছে,
ডেমোক্রেটাইজেশন অফ নলেজ হচ্ছে। খুব ভালো ভালো টিচারের ক্লাস তুমি ইউটিউবে পেয়ে যাবে। আমার মতে নেট সেটের জন্য আলাদা করে কোচিং নেওয়ার কোনো মানে হয় না। তুমি যদি একটু বুঝতে পারো তাহলে আলাদা করে কোনো কোচিং নেওয়ার কোনো মানে হয় না। টিচারের কাজ তোমাকে আইডিয়াটা দেওয়া, টিচার তোমাকে কমন দেবে না। এটাই আরেকটা কারণ ছিল যে আমি নেট সেট পড়ানো বন্ধ করে দিয়েছি, কারণ স্টুডেন্ট ভাবতো যে আমি বোধহয় কোনো কমন দিয়ে দেবো এবং সেটাই নেট সেট পরীক্ষা আসবে। আমি ওদেরকে প্রথমেই বলেছি না, তোমাকে পরিশ্রম করতে হবে। তাহলে এইখানে তুমি ম্যাথামেটিক্যালগুলো করলে, এইগুলো প্র্যাকটিস করলে এবং এই ধরনের যেগুলো কোশ্চেন আছে সেটা তুমি করলে, এইটা কিন্তু তোমার প্রিপারেশন হয়ে গেল। এছাড়া তোমার যেটা কাজ আছে সেটা হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করো। অনেক সময় বইও কিনতে পাওয়া যায়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের বই, একটা বই কিনে নাও। আর কি করো, যেগুলো কারেন্ট ইয়ারের আছে, মানে হয়তো প্রিভিয়াস ইয়ারের বইটা 2 বছর আগে পাবলিশ হয়েছে আর এর মধ্যে 3-4টা পরীক্ষা হয়েছে, সেইগুলো ডাউনলোড করে দাও, কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। এটা হচ্ছে ইউজিসির ক্ষেত্রে করো। আর একটা করো, স্টেটের পরীক্ষাগুলোও করে দাও, স্টেটের যেমন আমাদের রাজ্যেরটা করে দাও। এরকমভাবে আরও তুমি 2-3টা স্টেটের করে নিতে পারো যদি তোমার মনে হয়। সেটা ডাউনলোড করে সেগুলো প্র্যাকটিস করা শুরু করো, তাহলেই তোমার প্রিপারেশন আমার মতে যথেষ্ট। এবং প্র্যাকটিসটা করতেই রাখো, বিশেষ করে অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি তাড়াতাড়ি করতে পারছো কিনা। যেমন আর পরীক্ষার হলে কিভাবে করবে, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। তো পরীক্ষার হলে আমি যেটা করতাম যে যখন কোশ্চেনটা পেয়ে যেতাম আমি প্রথমে এক ঝলক চোখ বুলিয়ে নিতাম। যে 50টা কোশ্চেন আছে, আমাদের সময় 60টা থাকতো, 50টা করতে হতো। যে প্রথম কোশ্চেনটা দেখলাম, আচ্ছা পড়লাম, রিডিং বললাম, অপশনগুলো দেখলাম, আমার মনে হচ্ছে যে এটা হবে, আমি এতে টিক মেরে রাখলাম কোশ্চেনের মধ্যেই। বিটা গেলাম, বিটা পাচ্ছি না, ছেড়ে দিলাম। সিটা গেলাম, পাচ্ছি না, ছেড়ে দিলাম। এরকম করে ফটাফট 10-15 মিনিটের মধ্যে 50টা-60টা কোশ্চেন করে দিলাম। ম্যাথের কোশ্চেনগুলোকে ছেড়ে দিলাম, যেগুলো ম্যাথ বা রিজনিং। এইবার আমি ম্যাথ নিয়ে বসলাম, ম্যাথ আর রিজনিংগুলো যেগুলো আছে সেগুলো সবার আগে নিয়ে বসলাম। সেগুলো ফটাফট প্র্যাকটিস করে, মানে রাফ ওয়ার্ক করে অ্যান্সার বার করে, এইবার ওইখানে ওই কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা করে রাখলাম শিওর করে রেখে কম্প্রিহেন্সিভটা করলাম, মানে ওই আনসিনটা করলাম। এইবার আমি আরেকবার একটু দেখে নিলাম, দেখে আধা ঘন্টা আগে আমি হচ্ছে এই গোল করা শুরু করে দিলাম। আধা ঘন্টার সময় রেখে দিলাম আমার কাছে, গোল করা শুরু করলাম। গোল করতে 15 মিনিট চলে যাবে, আস্তে আস্তে করতে লাগবে ধীরে সুস্থে, মিনিমাম 15 মিনিট লেগে যাবে। হয়ে যাওয়ার পরে বাকি যে 15 মিনিট আছে আমি একবার চোখ বুলিয়ে দিলাম যে কোশ্চেনগুলো আমি ছেড়ে দিয়েছিলাম সেইগুলোর মধ্যে থেকে আমি কোনো কোশ্চেন করতে পারছি কি না। সেইগুলো যদি আমি করতে পারি তখন করে দিলাম, তারপরেও যদি করতে না পারি তাহলে আমার খুশি মতো একটা জায়গায় টিক মেরে দিলাম, কারণ এখানে তো নেগেটিভ মার্ক নেই। এটা হচ্ছে এইভাবে তুমি প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।